গল্প সে কে, লেখিকা মিশু সুহাসিনী। পর অনুগল্প। ফোনে মেসেজ আসার শব্দ পেয়ে ঘুম থেকে জেগে উঠল মীরা। চোখ খুলে পাশে স্বামী রিয়াদকে দেখল অন্য একটা মেয়ের সাথে রোমান্টিক চ্যাটিং করছে। চোখ সরিয়ে নিয়ে আবার চোখ বুজে নিল মীরা। না চাইতেও চোখ থেকে জল গড়িয়ে পড়ল। ভাবল এ তো নিত্যদিনের ঘটনা। রাত হলেই রিয়াদ ব্যস্ত হয়ে পড়ে ওর প্রেমিকাদের সাথে নানান গল্পে। বিয়ের প্রথম দিকে বাধা দিলেও শুরু হতো ঝগড়াঝাটি, শেষ পর্যন্ত সেটা গিয়ে থামতো মার ধরে। কয়েকবার বিচার বসানো হয়েছে, কোনো লাভ হয়নি। শেষে রিয়াদ সোজা বলে দিয়েছে থাকতে হলে এইভাবেই থাকতে হবে। মা বাবা হারা হতভাগী মীরা ভাইদের সংসারে বোঝা হয়ে শেষ পর্যন্ত এভাবেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য সকাল হলে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। রিয়াদ অফিসে যাবে, মীরা নাস্তা বানাবে, সে খবরের কাগজ পড়বে, মীরা চায়ের কাপ এগিয়ে দেবে। কেউ জানবে না এই দুই হাত কাঁপতে কাঁপতে চা বানিয়েছে। কেউ জানবে না এই চোখ দুটো সারা রাত ঘুমায়নি, ধীরে ধীরে সব সয়ে গেছে। রিয়াদ মাঝে মাঝে বলে, মীরা তোমাকে কেমন জানি ক্লান্ত লাগে আজকাল। মীরা মাথা নুইয়ে বলে, এমনি। রিয়াদ আর কিছু বলে না, আবার ব্যস্ত হয়ে যায় ফোনের পর্দায়। এদিকে একা বাড়িতে বাতাস ভারী হয়ে ওঠে মীরার কাছে। মীরা আয়নার সামনে দাঁড়ায়, আয়নায় তাকিয়ে ভাবে এ কি অবস্থা হয়েছে আমার। চুল এলোমেলো, চোখের নিচে কালো দাগ, ফোটা ঠোঁট ফাটা, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর চোখ দুটো ওখানে। কোনো অভিযোগ নেই, কোনো কান্না নেই, আছে শুধু ফাঁকা। ভাবনার মাঝেই হঠাৎ আয়নার ভেতর মেয়েটা ঠোঁট নাড়ালো, তুই এখনো কেন পড়ে আছিস এখানে? মেয়েরা পিছনে তাকায়, না, ঘরে কেউ নেই। আবার আয়নার দিকে তাকায়, সে এখনও তাকিয়ে আছে। মীরা অদ্ভুত স্বরে বলে, কোথায় যাব? আয়নার মেয়েটা ঠান্ডা হাসি হাসে, তারপর বলে, যাওয়ার জায়গা না থাকলে তো মানুষ ভাঙতে শুরু করে রে। তুই নেই মীরা, তোকে খুব শীঘ্রই আমার করে নেব আমি। কথা শেষ করে অট্ট হাসি। মীরা চোখ বন্ধ করে, দুই কানে হাতে চাপ দেয়, কিন্তু শব্দটা মাথার ভেতর থেকে যায়। দিন যায়, রাত আসে, রিয়াদ আবার ফোনে ডুবে থাকে। মীরা রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ মনে হলে কেউ তার নাম ধরে ডাকছে, কিন্তু রান্নাঘরে কেউ নেই। ডাকটা স্পষ্ট ছিল, একদম তার নিজের গলার স্বর। মীরা আর পাত্তা দেয় না, কোনো রকমে রান্না শেষ করে দিনগুলো এইভাবে কাটতে থাকে। দিনটা ছিল শুক্রবার সন্ধ্যায়। রিয়াদ নাকি কাজে বাইরে গেছে। মীরা বারান্দায় দাঁড়িয়েছিল, হঠাৎ পাশের বাড়ি থেকে আর্তনাদ কান এলো। মীরা ছুটে গেল, গিয়ে দেখে চাপা ভাবি চিৎকার করে কাঁদছে। সামনে তার স্বামী নতুন বউ নিয়ে দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। মারধরের দাগ স্পষ্ট চাপার গায়ে। কিছুক্ষণের মধ্যে বাড়ি ভর্তি মানুষ। চাপা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে বের হয়ে যায়। সবটা দাঁড়িয়ে দেখে মীরা। ভেতর থেকে কেউ যেন ফিস ফিস করে বলে, তোরও এই অবস্থা হবে মীরা। মীরা কান চেপে ধরে দৌড়ে বাড়ির দিকে যায়। রাত 11টা। বারবার কলিং বেল বাজানোর পরেও মীরা দরজা খুলে না। অবশেষে এক্সট্রা চাবি দিয়ে রিয়াদ ঘরে ঢুকে। কোথাও মীরাকে না পেয়ে আবার ডাক দেয়। তখন মীরা ভেজা অবস্থায় বাথরুম থেকে বের হয়। রিয়াদ তাকিয়ে বলে, এত রাতে গোসল করছো? মীরা নিচু গলায় বলে, মাথা ব্যথা করছিল তাই। রিয়াদ বলে,
জানো বাইরে কি হয়েছে? মীরা বলে, হ্যাঁ জানি। চাপা ভাবির স্বামী আবার বিয়ে করেছে আর চাপা ভাবিকে তাড়িয়ে দিয়েছে। রিয়াদ অদ্ভুত চোখে তাকায়। না, চাপা বাবার স্বামীর ভাই খুন হয়েছে। মীরা থমকে যায়। কি? ঘরের ভেতর হঠাৎ কেমন জানি ঠান্ডা হয়ে আসে। আয়নার দিকে তাকাতেই মনে হয় ওখানে কেউ মুচকি হাসছে। খুন হয়েছে, এই কথাটা ঘরের ভেতর কয়েক সেকেন্ড ঝুলে রইল। মীরার কানে হঠাৎ যেন ঝিঝি ধরল। কি? গলাটা তার নিজের মনে হলো না। রিয়াদ বিরক্ত সুরে বলল, চাপা বাবার স্বামীর ভাই। পুলিশ এসেছে। স্বামীর ভাইকে নাকি খুব খারাপভাবে। সে বাকিটা শেষ করলো না। ফোন বের করে কারো মেসেজ পড়তে লাগলো। মীরা নড়ল না। তার চোখে বারান্দার দৃশ্যটা ভাসছিল। চাপার কান্না, লোকটার রাগী মুখ, মারধরের দাগ। তাহলে তুমি ঠিক আছো? রিয়াদ জিজ্ঞেস করলো। মীরা মাথা নাড়ল। ঠিক বলতে গেলে সে জানে না সে কোথায় আছে। মাথা ঘুরতে লাগলো। রিয়াদকে বলল, আমি একটু আসি। তারপর বাথরুমে ঢুকে দরজা লাগালো। আয়নার সামনে দাঁড়াতেই বুকের ভেতর ধাক্কা লাগলো। আয়নায় তাকিয়ে সে নিজেকে চিনতে পারল না। গলার পাশে হালকা নীলচে চাপ, কবজিতে লাল দাগ, যেন কেউ শক্ত করে চেপে ধরেছিল। সে ধীরে ধীরে নিজেকে কবজি ছুড়ল। মনে পড়ল না কখন লাগলো। হঠাৎ মাথার ভেতর খুব শান্ত একটা গলা, ওর কষ্টটা তোর ভেতর ঢুকে গিয়েছে মীরা। মীরা ফিস ফিস করে বলল, চুপ কর। আয়নার ভেতর মেয়েটা এবার হাসলো না, খুব কাছে এগিয়ে এলো, খুব ধীরে বলল, তুই দেখছিলি না চাপা ভাবির মুখটা? তুই জানিস ওর পরিণতি? মীরার শ্বাস এলোমেলো হয়ে গেল। আমি কিছু করিনি। করিসনি? গলাটা মসৃণ। তুই শুধু দরজা খুলেছিলি। মীরার মাথা ঝাঁঝা করতে লাগলো। কি দরজা? কোনো উত্তর এলো না। হঠাৎ বমি ভাব। সে বেসিনে ঝুঁকে পড়ল। চোখের সামনে ঘর ঘুরে উঠল। একটু পর মীরা ফ্রেশ হয়ে বের হয়ে এলো। রিয়াদ আর খাবার খেলো না। দুজনেই শুয়ে পড়ল। রাত গভীর। রিয়াদ ঘুমিয়ে পড়েছে। তার ফোন বালিশের পাশে জ্বলছে। মীরা শুয়ে আছে, চোখ খোলা, ঘরের সাথে তাকিয়ে আছে। মনে হচ্ছে ছাদটা একটু একটু করে নামছে। হঠাৎ তার কানে ফিস ফিস, তুই জানিস? তোর হাত কাঁপছিল। মীরা পাশ ফিরে তাকালো। কেউ নেই। তুই জানিস? তুই চিৎকার করিসনি। কম্বলের ভেতর তার পা দুটো ঠান্ডা। তুই জানিস? তুই থামাসনি। মীরা উঠে বসে পড়ল। থাম প্লিজ। হঠাৎ সব শব্দ বন্ধ, নিঃশব্দ। এই নিঃশব্দটা ভয়ঙ্কর। সে বিছানা থেকে নামলো, পা টিপে টিপে বাথরুমের দিকে গেল। আয়নার সামনে দাঁড়ালো। কিছুক্ষণ কিছুই হলো না। ঠিক যখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে, আয়নার ভেতরের মীরা চোখ বন্ধ করল না। সে তাকিয়ে আছে, আর তার ঠোঁটে হালকা কালচে দাগ। মীরা নিজের ঠোঁট ছুঁল। কিছু নেই। আয়নার মীরা ফিসফিস করে বলল, রক্তের স্বাদ। তুই ভুলে গেছিস? আমি ভুলিনি। মীরা পিছিয়ে গেল, পিছনে দেয়াল ঠেকল। তুই মিথ্যা বলছিস। না। আয়নার মেয়েটা মাথা কাত করলো। আমি তো তুই। এরপর হা 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 করে হাসতে শুরু করলো। মীরা হাসি সহ্য করতে না পেরে কান ধরে চিৎকার করে উঠে জ্ঞান হারালো। সকালের আলো ঠিকমতো ঘরে ঢুকতে পারছিল না, কারণ জানালা বন্ধ। কিন্তু জানালার একটু ফাঁকা জায়গা দিয়েই আলো আসছিল। মীরা মাথাটা ধরে উঠে বসলো। চারদিকে তাকিয়ে দেখল রিয়াদ নেই। বাইরে মানুষের আওয়াজ পেয়ে জানলা খুলে পাশে দাঁড়ালো। নিচে তাকাতেই দেখল পাশের বাড়ির সামনে ভিড়। পুলিশ, দু একজন প্রতিবেশী ফিসফাস করছে। হঠাৎ মীরার দরজায় জোরে নক। মীরার শরীরটা কেঁপে উঠল, তবুও সেই দিকে এগিয়ে গেল। রিয়াদ রান্নাঘর থেকে বেরিয়ে দরজা খুলতেই
দুজন পুলিশ ভেতরে ঢুকলো, ঢুকে বলল, আপনার কি পাশের বাড়ির ঘটনা সম্পর্কে কিছু জানেন? গলাটা খুব স্বাভাবিক, খুব অফিসিয়ালি। মীরা দেয়ালের কাছে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর শব্দ হচ্ছিল, কিন্তু বাইরে কিছু বোঝা যাচ্ছিল না। রিয়াদ বলল, আমরা রাতে শুনেছি খুন হয়েছে, এর বেশি কিছু না। একজন পুলিশ মীরার দিকে তাকালো। আপনি? মীরা চোখ তুলল। মাথার ভেতর কেউ ফিসফিস করে বলল, ধীরে, খুব ধীরে। আমি সন্ধ্যায় একটু চিৎকার শুনেছিলাম। মীরা বলল, চাপা ভাবির আর স্বামীর ভাইয়ের মধ্যে ঝামেলা হচ্ছিল। তারপর তারপর সবাই জড়ো হয়েছিল। চাপা ভাবি স্বামীর ভাই বের করে দিচ্ছিল। ভাবি কাঁদতে কাঁদতে চলে যায়। তারপর স্বামীর ভাই আর তার নতুন বউ সবাইকে যা বলে অপমান করতে থাকে। বলে কি করতে সবাই এসেছে, মজা দেখতে এসেছে, হ্যান ত্যান। এইসব শুনে আমি বাড়ি ফিরে আসি। পুলিশ কিছু লিখলো, তারপর আবার বলল, রাতে কি কোনো শব্দ শুনেছেন? চিৎকার, দৌড়াদৌড়ি কিছু? মীরা এক সেকেন্ড চুপ থাকলো। সেই এক সেকেন্ড তার চোখের সামনে অদ্ভুত কিছু ভেসে উঠল। অন্ধকার সিঁড়ি, কারো হাঁপানি নিঃশ্বাস, লোহার মতো গন্ধ। সে চোখ নামিয়ে নিল। না, বলল মীরা। পুলিশ তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর মাথা নাড়িয়ে বলল, ধন্যবাদ, দরকার হলে আবার আসবো। দরজা বন্ধ হলো। ঘরের ভেতর যেন শব্দগুলো আটকে গেল। রিয়াদ বিরক্ত হয়ে বলল, আজকাল এই এলাকার থাকাই মুশকিল। মীরা কিছু বলল না। সে আবার বাথরুমে ঢুকে দরজা লাগালো, আয়নার দিকে তাকালো। আয়নায় সে একা, কিন্তু অনুভূতিটা মিথ্যা। দুপুরবেলা চাপা ভাবে শ্বশুরবাড়ির লোক আসছে যাচ্ছে। মীরা দূর থেকে দেখছে। চাপার শাশুড়ি উঠানে বসে কাঁদছে না, সে পাথরের মতো বসে আছে, চোখ শুকনো, মুখ শক্ত। চাপার দেবর বারান্দার কোণে দাঁড়িয়ে সিগারেট টানছে, হাত কাঁপছে। আগুন নিভে যাচ্ছে, আবার ধরাচ্ছে। দুজন চাচাতো ভাই খুব নিচু গলায় কথা বলছে, বারবার চারদিকে তাকাচ্ছে। ঘরের ভেতর থেকে সামিরের নতুন বউ বের হয়ে চেঁচিয়ে বলে উঠল, এই বাড়িতে আর কেউ নিরাপদ না, এখানে ভূত আছে। কেউ তাকে থামালো, কেউ বলল, চুপ করো। এর মধ্যে একজন জিজ্ঞেস করলো, চাপা কই? কেউ বলল সে মামার বাড়ি গেছে, কেউ বলল তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কেউ ঠিক জানে না। মীরার মনে হলো ওই বাড়িটা এখন আর বাড়ি না, ওটা একটা খালি খোলস। ভেতরের মানুষগুলো যেন কেউ না। হঠাৎ মীরা খেয়াল করলো চাপার ঘরের জানলাটা খোলা, পর্দাটা বাতাসে নড়ছে, ঠিক তার নিজের ঘরের মতো। মাথার ভেতর খুব ধীরে ধীরে একটা গলা বলল, সব ঘর এরকম মীরা, শুধু ভেতরের শব্দ আলাদা। মীরা চোখ সরিয়ে নিল। সন্ধ্যায় আবার পুলিশ এলো। এবার পাশের আরও কয়েকটা বাড়িতে প্রস্ত নোট, মাথা নাড়া, কিন্তু কিছুই নেই। কোনো প্রত্যক্ষদর্শী নেই, কোনো শব্দ শোনা যায়নি, কোনো সন্দেহভাজন নেই। একজন পুলিশ বলল, খুব অদ্ভুত কেস, মনে হচ্ছে মানুষটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এই কথাটা মীরার কানে ঢুকে গেল। হাওয়ায় মিলিয়ে গেছে? রাতে শুয়ে শুয়ে সে নিজের হাতের দিকে তাকালো। হাত দুটো শান্ত, খুব শান্ত, অথচ মনে হলো এগুলো তার না। মাথার ভেতর শেষ কথাটা ভেসে উঠল, এখানে শুধু দরজা ছিল, আর তুই সেটা খুলেছিলি। মীরা চোখ বন্ধ করলো। ঘুম এলো না। মীরা প্রথম খেয়াল করলো সময়টা ঠিক নেই। সকালে ঘড়িতে তখন 10টা বেজে 20, অথচ তার মনে আছে একটু আগেই ফজরের আলো দেখছিল। মাঝখানের সময়টা নেই। সে বিছানায় বসে রইল কিছুক্ষণ। মাথার ভেতর ভারী ভারী লাগছে, যেন সারা রাত কাঁদলেও চোখে পানি নেই। রিয়াদ ঘরে নেই। রান্নাঘর থেকে কোনো শব্দ আসছে না। মীরা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পা দুটো অদ্ভুতভাবে দুর্বল। বাথরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়ালো। এক সেকেন্ডের জন্য মনে হলো আয়নায় সে একা না। চোখ পিটপিট করতে দৃশ্যটা স্বাভাবিক। নিজেকে ভালো করে দেখলো। ডান হাতে কবজির একটু উপরে নখের আঁচড়ের মতো দাগ, গতকাল ছিল না। সে খুব ধীরে হাতটা নামালো। মনে পড়ল না কখন লাগলো, মনে পড়ল না কেন লাগলো। হঠাৎ মাথার ভেতর খুব শান্ত একটা গলা, সময়টা তোর না মীরা? মীরা ফিসফিস করে বলল,
আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোনো উত্তর এলো না। দুপুরে সে রান্না করতে গেল। চাল ধুতে গিয়ে হঠাৎ থমকে গেল। সিল্কের পাশে একটা কাচের বাটি, ভেতরে লালচে পানি। সে চমকে গেল। বাটিটা তুলতেই দেখলো ভেতরে শুধু ধোয়া, লাল মরিচের রং। তবু বুকের ভেতরটা ঠক করে উঠল। আমি কি ভেবেছিলাম এটা অন্য কিছু? বাটি রেখে সে পেছনে ফিরল। ঠিক তখনই খেয়াল করলো ডাস্টবিনের ঢাকনা খোলা। ভেতরে উকি দিয়ে দেখলো ভাঙা কাচ, কোনো কিছুর বোতল। তার মাথায় কোনো ছবি এলো না, শুধু গন্ধটা এলো লোহার মতো। সে ঢাকনাটা বন্ধ করে দিল। হাত ধুতে ধুয়ে আয়নায় তাকালো। আয়নায় তার ঠোঁট দুটো কেমন জানি ফ্যাকাশে। এক মুহূর্তের জন্য মনে হলো ঠোঁটের কোণে গাঢ় দাগ। চোখ পিট পিট, কিছু নেই। সন্ধ্যার দিকে রিয়াদ ফিরল। দরজা বন্ধ করার শব্দে মীরা চমকে উঠল। লাইট জ্বালাওনি কেন? রিয়াদ বিরক্ত সুরে বলল। মীরা তড়িঘড়ি করে লাইট জ্বালালো। রিয়াদ তাকে একটুক্ষণ দেখলো, তারপর বলল, তুমি ইদানিং অদ্ভুত আচরণ করছো, কীরকম? মীরা জিজ্ঞেস করলো। রিয়াদ ভ্রু কুচকালো। কাল রাতে তুমি উঠেছিলে। মীরার বুক কেঁপে উঠল। আমি? হ্যাঁ। রিয়াদ ধীরে বলল, আমি জেগেছিলাম। তুমি বাথরুমের দিকে গিয়েছিলে। দরজা বন্ধ করে ভেতরে কি করছিলে? শব্দও হলো। মীরা কথা পেল না। কী শব্দ? সে খুব আস্তে জিজ্ঞেস করলো। রিয়াদ কিছুক্ষণ চুপ থেকে বলল, জলের না, হাঁপানোর মতো আর হাসির মতো। মীরার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কিছু বলেছিলাম? সে জিজ্ঞেস করলো। রিয়াদ তার দিকে তাকিয়ে রইল। হ্যাঁ, তুমি বলেছিলে। এবার আর থামবো না। মীরার মাথার ভেতর যেন কেউ একটা দরজা খুলে দিল। অন্ধকার সিঁড়ি, কারো খুব কাছে নিঃশ্বাস। সে হঠাৎ বসে পড়ল চেয়ারে। তুমি ঠিক আছো তো? রিয়াদ জিজ্ঞেস করলো। মীরা মাথা নুয়ে বলল, হয়তো ঘুমের ঘোরে। রিয়াদ আর কিছু বলল না, কিন্তু মীরার চোখের দিকে আর তাকালো না। রাত, ঘুম এলো না। মীরা শুয়ে নিজের হাতের দিকে তাকিয়ে রইল। এই হাতগুলো কি সত্যিই তার? হঠাৎ খুব ধীরে ধীরে কম্বল নড়ল। মীরা চমকে তাকালো। কিছু নেই। চোখ বন্ধ করতেই মাথার ভেতর সেই গলা। তুই ভয় পাচ্ছিস কেন? আমি তো তোকে বাঁচাচ্ছি। মীরার গলা কাঁপল। কার থেকে? একটু দেরিতে উত্তর এলো ওদের থেকে, আর তোর থেকেও। মীরার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তুই কে? অনেকক্ষণ কোনো শব্দ নেই। তারপর খুব কাছ থেকে ফিস ফিস, আমি তোর সেই অংশ যে আর মার খেতে চায় না, যে আর দরজা বন্ধ করে কাঁদতে চায় না, যে থামতে জানে না। মীরা মুখে হাত চাপা দিল। তুই যদি থাকিস তাহলে আমি কে? এই প্রশ্নটার কোনো উত্তর এলো না, শুধু মনে হলো। ঘরের বাতাস ভারী হয়ে গেছে। মীরা চোখ খুলল। আয়নায় আলো পড়েছে, আর আয়নার ভেতর মেয়েটা হালকা করে মাথা নেড়ে হাসছে। রাতটা অস্বাভাবিক রকম শান্ত ছিল। এমন শান্ত যেন শহরটা নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। মীরা বিছানা থেকে উঠল খুব ধীরে। রিয়াদ ঘুমাচ্ছে, বুক ওঠানামা করছে নিয়ম করে। মীরা তার দিকে তাকালো কিছুক্ষণ। মনে হলো লোকটাকে সে দূর থেকে দেখছে, খুব দূর থেকে, যেন কাচের ভেতর রাখা কেউ। তারপর নিঃশব্দে দরজা খুলে বের হলো। ছাদের দরজাটা খোলা ছিল। কখন খুলেছে সে মনে করতে পারল না। ছাদে পা রাখতেই ঠান্ডা বাতাস গায়ে লাগলো। মীরার শরীর কেঁপে উঠল, কিন্তু মাথার ভেতর অদ্ভুত শান্তি। ছাদের কিনারে দাঁড়িয়ে নিচের অন্ধকারের দিকে তাকালো সে। কিছুই স্পষ্ট না, শুধু আলো, ছায়া আর গভীরতা। ঠিক তখনই সেই গলা, এখানেই শেষ মীরা। এখানে গেলে আর কিছু থাকবে না, না ব্যথা, না ভয়, না দরজা বন্ধ করে কাদা। মীরার চোখে পানি এলো না। সেই খুব ধীরে এক পা এগোলো, আরেক পা। হঠাৎ পেছন থেকে একটা চিৎকার, মীরা। 1 সেকেন্ডের ভেতর সব কিছু শক্ত কিছু তার হাত জড়িয়ে ধরল। রিয়াদ। তার শ্বাস এলোমেলো, গলা কাঁপছে। তুমি কি করছো? মীরা নিচের দিকে তাকিয়েছিল। খুব শান্ত সুরে বলল, আমি যাচ্ছিলাম। কোথায়?
রিয়াদ প্রায় চেঁচিয়ে বলল। মীরা ধীরে মুখ ঘোরালো। তার চোখে তো এখন ভয় নেই, শুধু ক্লান্তি। যেখানে আর শব্দ থাকবে না, রিয়াদ আরও শক্ত করে তাকে ধরল। তাকে, চুপ করো, চুপ করো, আমার দিকে তাকাও। মীরা তাকালো। আর ঠিক তখনই তার মাথার ভেতর কেউ যেন আলো নিভিয়ে দিল। শরীরটা হালকা হয়ে এলো। তুই ঘুমা, সেই গলা ফিসফিস করলো। এবার আমি আসি। মীরার চোখ উল্টে গেল। শরীরটা রিয়াদের হাতের ভেতর ঢলে পড়ল। মীরা, মীরা। উত্তর এলো না। চারপাশে প্রথমে শব্দ ছিল, তারপর আলো, তারপর আবার শব্দ। মীরার মনে হলো কেউ খুব দূর থেকে তার নাম ধরে ডাকছে। মীরা, মীরা। চোখ খোলো। চোখ খুলতেই সাদা, খুব বেশি সাদা। নাকের ভেতর কেমন জীবাণুনাশকের গন্ধ। কানে দূরে দূরে যন্ত্রের টিকটিক। সে নড়তে চাইল, পারল না। হাত ভারী, চোখ ভারী, মাথার ভেতর তুলোর মতো। মীরা জেগেছে। একটা নারী কণ্ঠ। মীরা চোখ ঘোরালো। পাশে রিয়াদ দাঁড়িয়ে, মুখ ক্লান্ত, চোখ লাল। তার পেছনে একজন মহিলা ডাক্তার আর একজন নার্স। পানি। মীরা খুব আস্তে বলল। রিয়াদ তাড়াতাড়ি এগিয়ে এলো। স্ট্র দিয়ে ঠোঁটে পানি ধরল। পানি ঠোঁট ছোঁতেই মীরার শরীরে কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো এই ঠোঁট দিয়ে সে অন্য কিছু ছুঁয়েছিল, লোহার মতো কিছু। সে চোখ বন্ধ করে ফেলল। মীরা, কি হয়েছে বলো আমাকে? কেন এমন করছো তুমি? কেন ছাদ থেকে লাফ দিতে গেছিলে তুমি? মহিলা ডাক্তার নিতু বেশ চিন্তিত গলায় বলল। মীরা আবার চোখ খুলল। আমি ছাদে ছিলাম, সে ফিসফিস করে বলল। রিয়াদের চোখ নামলো। ডাক্তার আবারও বলল, হ্যাঁ ছিলে। ঘরের ভেতর কয়েক সেকেন্ড চুপচাপ। মীরা হঠাৎ জিজ্ঞেস করলো, আমি কি পাগল হয়ে যাচ্ছি? আপনি বা কে? আর এই হাসপাতালে আসলাম আমি কখন? ডাক্তার কিছু বলার আগে রিয়াদ জোরে চিৎকার করে বলে উঠল, না, তুমি পাগল নও, বুঝতে পারছো? মীরা চমকে উঠল। রিয়াদের চিৎকার, বিষয়টা দেখে রিয়াদ থামলো। একটা শ্বাস নিয়ে ধীরে বলল, তুমি একটু অসুস্থ মীরা, ঔষধ খেলে ঠিক হয়ে যাবে। তুমি ওষুধ খাওনি কেন গত 15 দিন? মীরা কিছু মনে করতে পারে না। তারপর হঠাৎ উগ্র আচরণ করতে থাকে, নিজেকে মেরে ফেলতে চায়। শেষে নিতু কোনো উপায় না পেয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। রিয়াদ মিয়ার অবস্থা দেখে ধপ করে মেঝেতে বসে পড়ে। চোখ থেকে 2-3 ফুটো জলও গড়িয়ে পড়ে। আর বলতে থাকে, সব দোষ আমার। যদি সেই দিন আমার গাড়িতে মীরার মা বাবা অ্যাক্সিডেন্ট করে মারা না যেত, তাহলে আজকে মীরা সুস্থ থাকতো। আকস্মিক মা বাবার মৃত্যু মেনে নিতে না পারায় মেয়েটার এই অবস্থা। রিয়াদের অবস্থা দেখে ডাক্তার নিতু চেয়ার টেনে বসলেন। তারপর বলে, রিয়াদ প্লিজ, নিজেকে সামলাও। তুমি তো সব ধরনের চেষ্টা করছো। আর জানো তো মীরা ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারে ভুগছে। সহজ করে বললে, মীরার মনের ভেতর একাধিক মীরা তৈরি হয়েছে। তারা সবসময় নানাভাবে ওকে দ্বিধাদ্বন্দ্বে ফেলছে। আর এখন সঠিক চিকিৎসা আর সত্যিকারের ভালোবাসা ওকে পুরোপুরি সারাতে পারে। রিয়াদ উঠে দাঁড়িয়ে নিচু স্বরে বলে, আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব নিতু। নিতু বলে, আমি সেটা জানি রিয়াদ, তোমার কাছে মীরা ভালো থাকবে। কথা বলার মধ্যেই নিতুর ফোন বেজে উঠল। নিতু ফোনটা পেয়ে ব্যতিব্যস্ত হয়ে তড়িঘড়ি করে চলে যায়। এদিকে নিতু চলে যাওয়ার পরই রিয়াদ মীরার কাছে গিয়ে হাত শক্ত করে ধরে বলে, তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না মীরা, তুমি শুধু আমার। নিতু ল্যাবে দাঁড়িয়ে ডাক্তার তুহাকে বলছে, কি বলছেন? বলছেনটা কি ডক্টর তুহা? নিতুকে নিয়মিত ড্রাগস দেওয়া হচ্ছে, আর এই ড্রাগসের জন্য ওর স্বাভাবিক হতে পারছে না। মানে আমি জানি নিতুর সাথে শুধুমাত্র রিয়াদই থাকে, তাহলে এই ড্রাগসগুলো মীরার শরীরে কীভাবে যাচ্ছে? ডক্টর তুহা আরও কিছু পেপার নিতুর হাতে দিয়ে বলল, আপনি নিজেই সবটা দেখুন। ডক্টর নিতু, মীরাকে প্রতিনিয়ত ড্রাগস দেওয়া হয়। সাধারণত এই ড্রাগসের প্রভাবে মানুষ নিজের অতীত বর্তমান সব বলতে থাকে। ওকে যা বোঝানো হয় ওর মাথায় তাই চলে। আর এই ড্রাগস এতটাই ভয়ানকভাবে
মীরার শরীরে ছড়িয়েছে যে এখনও যদি মীরার সঠিক চিকিৎসা না হয় তো আর হাতে আর বেশি সময় নেই। হয়তো ও আত্মহত্যা করবে, নয়তো মাথায় অতিরিক্ত স্ট্রেস নেওয়ার ফলে হার্ট ফেল করবে। নিতু সবটা শুনে একটু ভাবে। তখনই মনে পড়ে রিয়াদ বলেছিল মীরার মা বাবার মৃত্যুর জন্য ও দায়ী। তাহলে ওহ নো, মীরাকে আমাকে বাঁচাতে হবে। এই বলে ল্যাব থেকে বেরিয়ে নিতু খুব দ্রুত হাসপাতালে মীরার কেবিনে পৌঁছয়। কিন্তু পৌঁছে দেখে কেবিন খালি। রিসেপশন থেকে জানতে পারে 1 ঘন্টা আগে ডিসচার্জ নিয়ে চলে গেছে ওরা। নিতু খুব রাগারাগি করে ওর পেশেন্টকে ওর পারমিশন ছাড়া ছেড়ে দেওয়ার জন্য রিসেপশনের জানায় খুব ঝামেলা করছিল। পেশেন্টের লোক আর নিতুকেও ফোনে পাচ্ছিলেন না, তাই বাধ্য হয়ে ছেড়ে দিয়েছে। নিতু হতাশ হয়ে যায়। তারপর কি মনে করে আবারও ওই কেবিনটায় যায়। সেখানে টেবিলের উপর কাগজ দেখে হাত নিয়ে দেখে সেখানে লেখা, মাফ করবেন ডক্টর নিতু, আপনাকে না জানিয়ে চলে যেতে বাধ্য হচ্ছি। আসলে এছাড়া আর উপায় নেই। আমি জানি এতক্ষণে আপনি সবটা জেনে গেছেন। হ্যাঁ, সব কিছু আমি করেছি। মীরাকে খুব ভালোবাসি আমি, কিন্তু একটা দুর্ঘটনার জন্য মীরাকে চিরতরে হারাতে বসেছিলাম, তাই বাধ্য হয়ে এইসব করা। আমাদের খোঁজার চেষ্টা করে অযথা সময় নষ্ট করবেন না। আমাদের দেখা আপনি আর পাবেন না। চিঠিটা পেয়ে প্রচণ্ড মেজাজ খারাপ হলো নিতুর। মনে মনে বলল, এ কেমন ভালোবাসা, যেখানে ভালোবাসার মানুষের জীবনের কোনো দামই নেই, এইভাবে দিনের পর দিন ক্ষতি করে চলছে। ছি, ধিক্কার জানাই এমন ভালোবাসাকে। নিতু আর দেরি করে না, সব কিছু পুলিশকে জানাই। পুলিশ নিতুর দেওয়ার তথ্য অনুযায়ী খুঁজতে শুরু করে, কিন্তু জানতে পারে সব মিথ্যে। নিতুর সব আশা শেষ হয়ে যায়। নিতু একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে মীরার কাছে ক্ষমা চেয়ে বলে, মাফ করে দিও মীরা আমাকে। আমি একটা সাইকোর হাত থেকে তোমাকে বাঁচাতে পারলাম না। এদিকে চিৎকার করে কেঁদে ওঠে রিয়াদ। মীরা নিস্তব্ধ শরীরটা জাগাতে জাগাতে বলে, না, এ হতে পারে না। মীরা, আমাকে ছেড়ে তুমি চলে যেতে পারো না। কথাগুলো শেষ করেই মীরাকে জাগাতে জাগাতে ডাকতে থাকে। এইদিকে মীরার নিথর শরীর আর কোনো কিছুই শুনতে পায় না। বেশ কিছুক্ষণ কান্না করার পর রিয়াদ মীরাকে বুকের সাথে জড়িয়ে নেয়। তারপর মীরার হাত থেকে বিষের কৌটাটা নিয়ে বাকিটুকু খেয়ে নেয়। তারপর শক্ত করে মীরাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণের মধ্যেই বিষের কাজ শুরু হয়ে যায়। রিয়াদ ছটফট করতে থাকে, তবু দাঁত কামড়ে মীরাকে জড়িয়ে ধরে রাখে। তারপর শেষবারের মতো বলে, মীরা, তুই ইহকালে পরকালে সবখানে আমার। আমি আসছি, তুই চিন্তা করিস না, আমি আসছি। বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হওয়ার আশেপাশের লোকজন দরজা ভেঙে বাড়িতে ঢোকে। তারপর দেখতে পায় দুজনের পচে গন্ধ বের হয়ে যাওয়া দেহ। অতঃপর পুলিশকে ফোন দেওয়া হয়। পুলিশ এসে নিয়ে যায়। চারিদিকে খবর দেওয়া হয়, কিন্তু কেউ বডি নেওয়ার জন্য আসে না। অবশেষে পুলিশ দাফন করে দেয় ওদের। এরপর কেটে যায় বছরখানেক। ডক্টর নিতুর নতুন গ্রামে পোস্টিং হয়। সেইখানে একটা ফাইল নিতে গিয়ে পুরোনো কিছু ফাইল পড়ে যায়। সেগুলো গুছাতে গিয়ে একটা ফাইল দুজনের ছবি দেখে আটকে যায়। কিছুক্ষণ দেখে চিনতে পারে, হ্যাঁ, এই দুজনে তো মীরা আর রিয়াদ। মৃত্যুর তারিখ দেখে জানতে পারে আরও বছরখানেক আগে মারা গেছে, দুজনে আত্মহত্যা করে। বিষয়টা কেমন যেন একটা ট্রমা সৃষ্টি করলো নিতুর মাথায়। ড্রাগসের প্রভাবে মীরা আত্মহত্যা করতো, সেটা তো সে বুঝতে পেরেছিল, কিন্তু রিয়াদ কেন এমন করলো? কথাটা ভাবতে আরও একটা ছবি পেল নিতু, যেখানে রিয়াদ মীরাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। মানে ওদের ডেড বডি এইভাবে পাওয়া গেছে। মীরা কিছুটা বুঝতে পারলো। তারপর ফাইলটা বন্ধ করে বলল, এত যদি ভালোবাসতে রিয়াদ মীরাকে, তাহলে ওকে নিয়মিত ড্রাগস নিয়ে দিয়ে ওর এত বড় ক্ষতি কেন করলে? কেন এবার সব কিছু ধোঁয়াশায় রেখে এইভাবে হারিয়ে গেলে? কেন নিজের ভালোবাসার সত্যতার প্রশ্ন চিহ্ন রেখে দিলে? কি এমন ঘটেছিল যে নিজের ভালোবাসার মৃত্যুর কারণ তুমি হলে? নিতুর প্রশ্নগুলো বেশ জোরেই বলে ফেলল। তখনই শান্ত ঘরে অশান্ত হয়ে উঠল। লাইট অন অফ হতে শুরু করলো। নিতু বেশ ভয় পেয়ে গেল। তখন ওই আলো ছায়ার একটা ছায়ামূর্তি এলো। নিতু আরও ঘাবড়ে গেল। ছায়ামূর্তি নিতুকে ঘাবড়ানো দেখে বলল, ভয় পেও না ডক্টর নিতু। গলাটা নিতু চেনা লাগলো। হ্যাঁ,
এটা তো রিয়াদের গলা, কিন্তু রিয়াদ তো মারা গেছে। নিতু সব কিছু মনের ভুল ভাবলো, তবুও জিজ্ঞেস করলো, কে তুমি? ছায়া মরতে বলল, ভয় পেও না ডক্টর নিতু, আমি রিয়াদ। আমার আত্মা এখনও মুক্ত হয়নি যে নিতু, আমাকে মুক্ত করো। নিতু বলে, মানে কি বলছো এসব? আর কিভাবে কি হলো? কেন তুমি আর মীরা এইভাবে হারিয়ে গেলে? রিয়াদ বলল, তাহলে শোনো, আমি আর মীরা একে অপরকে খুব ভালোবাসতাম। দীর্ঘ 5 বছরের রিলেশনশিপের পর আমরা বিয়ের সিদ্ধান্ত নেই। সেদিন মীরার বাবা মার সাথে আমার দেখা করার কথা ছিল। আমাদের একটা রেস্টুরেন্টে দেখা করার কথা ছিল, কিন্তু সেই দিন একটা দুর্ঘটনা ঘটে। আমার গাড়ির সাথে মীরার বাবা মার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ওনারা স্পট ডেড হয়। আমি বেঁচে যাই, কিন্তু হয়ে যাই মীরার কাছে অপরাধী। ও কোনোভাবে আমাকে মেনে নিতে পারে না। সব কিছু মিলিয়ে আমিও ট্রমাটাইজ হয়ে যাই। মীরাকে আমি কোনো কিছুর বিনিময়ে হারাতে চাইনি, কিন্তু কী করব সেটাও বুঝতে পারছিলাম না। তখন আমার ক্লোজ ফ্রেন্ড, যে একজন সায়েন্টিস্ট, সে বলে তার কাছে এমন একটা ইনজেকশন আছে যার মাধ্যমে মীরাকে আগে সব কিছু ভুলিয়ে দেবে, মীরা শুধু আমার হবে। আমিও কোনো কিছু না ভেবে রাজি হয়ে যাই। বিনিময়ে ওই বন্ধু মোটা অঙ্কের টাকা নেয় আমার থেকে। তারপর আর কি, কৌশলে মীরাকে ইনজেকশন দেই। প্রথম প্রথম সব কিছুই ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারি মীরা অস্বাভাবিক হয়ে উঠেছে। আমি আমার বন্ধুকে সব জানাই। ও বলে এটা সাইড ইফেক্ট, এটা ঠিক করার জন্য ইনজেকশন আবারও দিতে হবে, এর জন্য আরও টাকা লাগবে। আমি দিতে রাজি হই। মীরা ইনজেকশন দেওয়ার কিছুদিন ভালো থাকতো, তারপর আবার সেম। আমি বুঝতে পারি আমি ভুল করেছি। তারপর আপনার সাথে যোগাযোগ করি, কারণ শুনেছি আপনি অনেক ভালো ডাক্তার। কিন্তু নিতু এবার চিৎকার করে বলল, কি কিন্তু? পালিয়ে গেলে কেন তুমি? মীরাকে কেন মেরে ফেললে তুমি? ছায়া মূর্তি বলে, কারণটা আপনি। নিতু বলে, আমি মানে? কি বলতে চাইছো তুমি? ছায়ামূর্তি বলে, আপনি সেদিন চলে যাওয়ার পরই আমার ফোনে কল আসে। আমাকে ভয় দেখানো হয়, যদি কোনো কিছু আপনাকে বলি আমাদেরকে মেরে ফেলবে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতাল থেকে চলে যেতে বলা হয়। নিতু বলে, কে বলেছিল? ছায়ামূর্তি বলে, আমার সেই বন্ধু। নিতু বলে, কে সে? নাম বলো, আমি তাকে যোগ্য শাস্তি দেব এমন অপরাধমূলক কাজ করার জন্য। নাম বলো। কে সে? কে সেই পাষণ্ড যে একজন ডাক্তার হয়ে কসাই হয়েছে? ছায়ামূর্তি গম্ভীর গলায় বলে, আপনার হবু বর ডক্টর রাজীব হাওলাদার। নিতু চমকে ওঠে, মাথাটা ঘুরিয়ে ওঠে, আর দাঁড়িয়ে থাকতে না পেরে ঢলে পড়ে মাটিতে। নিতুর জ্ঞান ফিরে এলো। চোখ খুলতে সে নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের একটি বেডে। বিছানা থেকে উঠতে গিয়েই মাথা ঘুরে পড়ে যেতে চাচ্ছিল, ঠিক তখনই নার্স শম্পা এসে ধরে বলল, উঠবেন না ম্যাম, আপনার শরীর এখনও দুর্বল। নিতু বসে ধীরে ধীরে বলল, আমি এখানে কিভাবে এলাম? আমি তো ওই পুরনো ফাইলের রুমে ছিলাম। শম্পা বলল, হ্যাঁ ম্যাম, অনেকক্ষণ পরেও আপনি আসছিলেন না বলে স্যার গিয়েছিলেন, গিয়ে দেখে আপনি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারপরে উনি আপনাকে এখানে নিয়ে আসেন। নিতু চমকে বলল, স্যার মানে? শম্পা উত্তর দিল, রাজীব স্যার। নিতুর মুহূর্তে সব ঘটনা মনে পড়ে গেল, তবুও নিজেকে স্বাভাবিক রেখে সে বলল, রাজীব কখন এসছে আর এখন কোথায়? শম্পা বলল, আপনি চলে যাওয়ার পরপরই স্যার এসেছিলেন, জরুরি কাজ আছে বলে চলে গেছেন। বলেছেন ঘণ্টাখানেকের মধ্যেই ফিরবেন। নিতু আর কিছু বলল না, চুপচাপ শুয়ে পড়ল। তার মাথা ঘুরছিল আগের ঘটনা। এইসব তো মনের ভুল হতে পারে না, কিন্তু রাজীবকে সে 5 বছর ধরে চেনে, কখনো তো তাকে খারাপ মনে হয়নি। তিতের মধ্যে রাশি এসে দাঁড়ালো, কী অবস্থা, এখন ভালো লাগছে? নিতু হালকা স্বরে বলল, হ্যাঁ। রাজীব প্রশ্ন করলো, কী হয়েছিল বলো তো? ওইভাবে জ্ঞান হারিয়ে পড়েছিলে কেন? নিতু বলল, অন্ধকারে হুট করে মাথা ঘুরে গিয়েছিল। কিন্তু তুমি হঠাৎ এখানে? রাজীব বলল, কিছু কাজ ছিল, এক্সপেরিমেন্টের জন্য কিছু জিনিস লাগবে, আর ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। নিতু হাসলো, ভালো করেছো, রাত হয়ে গেছে, ডিনার করে আজকে এখানেই থাকো। রাজীব মজা করে বলল, জো আদেশ মেরি জান। সেই রাতে দুজন খুনসুটিতে মেতে উঠল। পরদিন বিকেলে রাজীব ফিরে গেল। রাজীবকে মেয়ে নিতু যেন সব ভুলেই গিয়েছিল, কিন্তু রাতে স্বপ্নে আবার রিয়াদ এলো, মুক্তি চাইল নিতুর কাছে। এবার আর বিষয়টা উড়িয়ে দিতে পারল না মিতু।
সত্যিটা জানতে হবে। 5 দিনের ছুটি নিয়ে সে চলে গেল রাজীবের ফ্ল্যাটে। নিতুকে দেখে রাজীব অবাক হলেও খুশি হওয়ার অভিনয় করলো। বিষয়টা খেয়াল করলো নিতু। রাজীবের অনুপস্থিতিতে নিতু খুঁজতে লাগলো সব কিছু, কিন্তু অল্প সময় কিছুই পেল না। রাজীব হঠাৎ পেল, নিতু, আমাকে জরুরি কাজে ঢাকার বাইরে যেতে হবে 2 দিনের জন্য, এখনই। নিতু ভেতর ভেতর খুশি হলেও স্বাভাবিকভাবে বলল, সমস্যা নেই, তুমি নিশ্চিন্তে যাও, আমি তো আছি আরও কিছুদিন। রাজীব নিতুর হাতে চুমু দিয়ে বলল, সত্যি নিতু, আমি আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম বলেই তোমাকে পেয়েছি। নিতু হেসে বলল, আমিও ভাগ্যবতী। রাজীব চলে গেল, একাই রইল নিতু। কেন যেন রাজীবের স্পর্শ আর ভালো লাগছিল না। যে মানুষটার জন্য পরিবার ছেড়ে এসেছিল, আজ তাকে অচেনা লাগছে। এই 1 বছর বারবার বিয়ের কথা বললেও রাজীব শুধু বলতো, সময় হলে হবে। নিতুর চোখে ভেসে উঠল মা বাবার মুখ। কান্না চলে এলো। নিজেকে শক্ত করে আবার খোঁজাখুঁজি শুরু করলো। ঠিক তখনই তার চোখে পড়লো ঘরের বড় ছবিটার দিকে। ছবিটা খুলতেই সে অবাক। পেছনে একটা দরজা, তালাবদ্ধ, চাবি না পেয়ে হাতুড়ি দিয়ে তালা ভাঙল নিতু। ভেতরে ঢুকতেই পচা গন্ধে দম বন্ধ হয়ে এলো। একটা ইঁদুর মরে পচে আছে। নিতু নাক কান মুখ চেপে চারপাশে তাকালো। কাচের বোতল, সিরিঞ্জ, কেমিক্যাল আর কালো ব্যাগ ভর্তি অচেনা প্যাকেট। নিতুর বুক ধুকধুক করে উঠল। এগুলো কোনো সাধারণ এক্সপেরিমেন্টের জিনিস নয়, এগুলো ড্রাগস। রাজীব একজন ড্রাগস ডিলার, শুধু তাই না, আরও ভয়ঙ্কর বেআইনি কাজে জড়িত। ঠিক তখনই পেছনের দরজা বন্ধ হওয়ার বিকট শব্দ। নিতু ঘুরে দাঁড়ায়। দরজার সামনে দাঁড়িয়ে রাজীব, চোখে রাগ, মুখে নিষ্ঠুর হাসি। রাজীব বললে, তুমি ভুল করলে নিতু, আমার রহস্য জানার চেষ্টা করে। নিতু কাপা গলায় বলল, রাজীব, এসব কি? রাজীব গর্জে উঠল, হ্যাঁ, এখন তুমি সব জেনে গেছো, তাই এবার তোমাকে মরতে হবে। রাজীব হঠাৎ নিতুর গলা চেপে ধরল। নিতু ছটফট করতে লাগলো, ছাড়ো রাজীব, প্লিজ। কিন্তু সে থামল না, নির্মমভাবে মারতে লাগলো। ঠিক তখনই একটা সুযোগ। নিতু পাশে থাকা ভারী বস্তু তুলে রাজীবের মাথায় আঘাত করলো। রাজীব আত্মচিৎকার করে পিছিয়ে গেল। নিতু প্রাণপণে পালিয়ে বেরিয়ে এলো। পরদিন সকাল। নিতু ঘরে এসেছিল স্তব্ধ হয়ে। কালকের ঘটনা যেন দুঃস্বপ্ন। হঠাৎ ফোন বেজে উঠল। অপরিচিত কণ্ঠ বলল, ডক্টর নিতু, রাজীব হলদার মারা গেছে। নিতুর চোখ বড় হয়ে গেল। কি? লোকটা বলল, এক্সপেরিমেন্ট করতে গিয়ে ভুল কেমিক্যাল মিশিয়ে আগুন ধরে যায়, দগ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু। ফোন কেটে গেল। নিতু চুপচাপ ফোনটা নামিয়ে রাখলো। ঠিক তখন এক শীতল বাতাস আর সামনে দাঁড়িয়ে রিয়াদ। রিয়াদ শান্ত গলায় বলল, ধন্যবাদ ডক্টর নিতু, আপনি না থাকলে আমি কখনো আমার আর মীরার মৃত্যুর প্রতিশোধ নিতে পারতাম না। আমার আত্মাও শান্তি পেত না। নিতুর চোখ ভিজে উঠল। রিয়াদ বলল, এবার আমি আসি। নিতু মুচকি হাসলো, আর মুহূর্তে রিয়াদ অদৃশ্য হয়ে গেল। নিতুর মনে পড়ল আসল ঘটনা। রাজীবকে আঘাত করার পর রিয়াদ অনুমতি চেয়েছিল তার শরীরে প্রবেশ করার জন্য, আর তারপরে রাজীবের বানানো ভয়ঙ্কর ইঞ্জেকশনগুলো রাজীবের শরীরে পুশ করে দিয়েছিল। তারপর তাকে সেই ঘরে আটকে রেখে চলে এসেছিল। বাকি কাজ রাজীব নিজেই করেছে। ড্রাগসের প্রভাবে ভুল কেমিক্যাল মিশিয়ে আর নিজে আগুনে দগ্ধ হয়ে শেষ হয়ে গেছে। নিতু জানালার পাশে দাঁড়িয়ে গভীর শ্বাস নিল। আকাশ আজ পরিষ্কার। বুকের ভেতর এক অদ্ভুত শান্তি। রিয়াদের আত্মা মুক্তি পেয়েছে। মীরার প্রতিশোধ সম্পন্ন হয়েছে। আর নিতু, সে আবার নতুন করে বাঁচবে। সমাপ্ত। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।